ময়লার দুর্গন্ধে ক্লাস বন্ধের ঝুঁকিতে শরীয়তপুরের স্কুল, দ্রুত সমাধানের আশা পৌর প্রশাসকের। ময়মনসিংহে লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। 3 মাসে ভারত থেকে এসেছে 13,500 মেট্রিক টন চাল। কিশোরগঞ্জে ধানের কুড়া ভর্তি চাল থেকে 240 বস্তা ভারতীয় জিরা জব্দ। পাবনার মৎস্য প্রজনন কেন্দ্র এখন গরুর খামার আর মাদক আখড়া, পুনরায় চালুর দাবি। এবং চুয়াডাঙ্গায় শীতের আমেজ, লেপ তোশক বিক্রির ধুম, মূল্য বৃদ্ধি বা প্রতারণা ঠেকাতে করা হবে বাজার মনিটরিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। শরীয়তপুর পৌরসভার কীর্তিনাশার নদীর তীরে দীর্ঘদিন ধরে ময়লা ডাম্পিং করা হচ্ছে। পরিবেশ দূষণ ও দুর্গন্ধে নদীর তীরে থাকা গাগড়িচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা টিকতে পারছেন না। বিদ্যালয়টি এক সময়ের মতো এখন বন্ধের পথে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এক দশকেরও বেশি সময় ধরে কীর্তিনাশা নদীর তীরে ময়লা ডাম্পিং করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আবর্জনার কারণে দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। বিশেষ করে নদীর বিপরীত প্রান্তে থাকা গাগড়িজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন জানালা বন্ধ রেখে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, একসময় এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3 শতাধিক, কিন্তু ময়লার দুর্গন্ধ ও দূষিত পরিবেশে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে মাত্র 81। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। স্কুলে এলেও কয়েকটি ক্লাসের পর চলে যায়। যে ময়লা যে ফালাইতেছে, এই দীর্ঘদিন ধরে এই ময়লায় দুর্গন্ধ এবং খারাপ গন্ধ ঠন্ধ আহে, এবং এই যে বৃষ্টির দিনে এই যে নদীতে এই ময়লার আবর্জনা সব নদীতে আহে, তখন আমাদের গোসল করতে সমস্যা হয়। আমরা গোসল করি, অজু বানাই, তারপর এই পানি নিয়ে আমরা পাক ঠাক করি। এই জাতীয় অনেক সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে চলতেছে। আমরা গন্ধে টেকতারি না, গন্ধে লেগে পেট উঠলে নাকে কামড় দিয়া ঘরে থাকতাম। এদিকে ময়লার দুর্গন্ধ নদীর পানি ব্যবহার করে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা। আর শিক্ষকরা বলছেন, দুর্গন্ধের কারণে ক্লাস নেওয়া খুবই কঠিন। অনেক শিক্ষার্থী ক্লাসরুমে বসতে পারছেন না। এখানে ময়লার ভাগাড়ের কারণে প্রচণ্ড রকমের গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধের কারণে আমার স্কুলে বসাও মুশকিল। বাচ্চারা তো বসতেই পারে না, জানালা আটকে আমাদের ক্লাস করতে হচ্ছে। এক সময় উপজেলার মধ্যে ক্যাটাগরির ছিল এই বিদ্যালয়টি, এবং ছাত্র সংখ্যা প্রায় 300-র উপরে ছিল। দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। প্রতি বছর ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে দুর্গন্ধ, স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি করবো না। পৌরসভা জানিয়েছে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ শেষ হলে দুর্গন্ধজনিত সমস্যার অবসান হবে। কোটাপাড়া ডাম্পিং স্টেশনে শরীয়তপুর পৌরসভার বর্জ্য আসলে বিগত 7 বছর ধরে ডাম্পিং করা হয়। সম্প্রতি শরীয়তপুর পৌরসভার জন্য একটা গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে। খুব দ্রুতই কাজ শেষ হবে। দীর্ঘ অবহেলা ও দূষণজনিত কারণে স্কুলের পরিবেশ এতটাই খারাপ যে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধান হলেও স্থানীয়রা দ্রুত এর বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে। বুধবার ভোর 4:15টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেল ক্রসিং এর পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া মোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোর 4:15টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এর আগেই ট্রেনের 27 থেকে 32 নম্বর সিট পুড়ে যায়। সকাল 6টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৩ মাসে বেনাপোল বন্দরে এসেছে ১৩,৫২৮ মেট্রিক টন চাল। গেল ২১ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত ৮৮ দিনের ৪৩ কর্মদিবসে এসব চাল আমদানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গেল ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। ৩ মাসে প্রায় ১৪৫টি চালানের বিপরীতে ৩৯৫টি ট্রাকে ১৩,৫২৮ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। চলতি বছরের ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানির মধ্য দিয়ে শুরু হয় এ পথে আমদানি। বেনাপোল উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ ও বেনাপোল C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানি করা চাল পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে ধানের কুড়া ভর্তি ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিনগত রাত 12:30টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের ভৈরব ক্যাম্প। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালানোর সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব জিরার ওজন ৭,২০০ কেজি। এ সময় ট্রাক চালককে আটক করে জিরা জব্দ করে র্যাব। বিষয়টি নিশ্চিত করে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটক চালক সহ জব্দ মালামাল ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে আমাদের CPC-2 ময়মনসিংহ 14 ব্যাটালিয়নের সদস্যরা আজকে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের কাছে আজকে সন্ধ্যাতেই ইনফরমেশন ছিল যে ভারতীয় কিছু পণ্য, আমরা কনফার্ম ছিলাম না সেটা জিরা না অন্য কিছু, ভারতীয় কিছু পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমাদের এই রোডটা হয়ে ঢাকা যাচ্ছে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের একটা বিশেষ টিম গঠন করি এবং নাটালের মোড়ে সেই টিমটাকে অবস্থান করাই পণ্য আটক করার জন্য। তো আমরা আনুমানিক রাত 11:30টার দিকে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটকে ফেস করি এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে বুঝতে পারি যে সে একটা ট্রাক ইউজ করে ট্রাকের উপরে ভুসি এবং কাঠের গুঁড়ি দিয়ে নিচে ভারতীয় চোরাচালানকৃত জিরা নিয়ে যাচ্ছে। প্রায় পরবর্তীতে আমরা এটা জব্দ করি এবং সাক্ষীদের সম্মুখে জব্দ করি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। পাবনার সাঁথিয়া উপজেলার একসময়ের কর্মমুখর মৎস্য প্রজনন কেন্দ্র এখন পরিণত হয়েছে গরুর খামার ও মাদক সেবীদের আখড়ায়। প্রতিষ্ঠার পর 16 বছর উৎপাদন চালিয়ে যাওয়ার পর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কারণে কেন্দ্রটি ধ্বংসপ্রায় অবস্থায় পড়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর 16 বছর ধরে পাবনার সাঁথিয়া উপজেলার এই মৎস্য প্রজনন কেন্দ্র উৎপাদনে ছিল কর্মমুখর। প্রতি বছর প্রায় ৫,০০০ কেজি পোনা ও ২,০০০ কেজি রেনু উৎপাদন হতো। কিন্তু ২০১১ সালের পর সাবেক ডেপুটি স্পিকারের ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন দখলে নিয়ে উৎপাদন বন্ধ করে দেন এবং নিজস্ব গরুর খামার গড়ে তোলেন। গত বছরের ৫ আগস্ট কেন্দ্রটি সরকারি নিয়ন্ত্রণে ফিরে আসে, কিন্তু দীর্ঘ অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে সম্পদ লুট হয়ে গেছে। ৩৭ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রজনন কেন্দ্রের পুকুরগুলো এখন ভরাট বা শুকিয়ে গেছে। ঝোপঝাড়ে পরিণত জায়গায় এখন গরু ও মাদক সেবীদের বিচরণ। বিভিন্ন জন বিভিন্ন আড্ডা করতেছে, সন্ধ্যার পর আসে এরা আর কেউ নিষেধ করার মতো লোক নাই। দরজা নাই, জানলা নাই এবং বিভিন্ন গাছ ছিল সেগুলো নাই। পুকুরে মাছের চাষ হইতো সেগুলো বন্ধ হয়ে গেছে এবং ওয়ালের উপর দিয়ে যে দেওয়াল মানে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো সব ভাঙিয়ে নিয়েছিল। ১৯৯০ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি পুকুর খনন ও আধুনিক হ্যাচারি ও পাম্প সহ এই কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। কিন্তু ২০০৫ সালে মেয়াদ বৃদ্ধি না হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে স্থানীয় সমবায় সংস্থা ৫ বছরের জন্য এটি ইজারা নিলেও ২০১১ সালে মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন হয়নি।
মাছের পণ্য উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচার করা হতো বা দেওয়া হতো, সেখান থেকে মাছ আরও বৃদ্ধি পেত। এখন এটা বন্ধ হওয়ার পর বাংলাদেশে মাছের উৎপাদন অনেক কমে গেছে, বিশেষ করে এখানে অনেক মানুষ এই যে কর্মসংস্থা ছিল। এর জন্য দায়ী করি আমি হলো মৎস্য অধিদপ্তরকেই, তার কারণ তারা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করেনি, সঠিকভাবে পরিচালনা করেনি। এখানে যে কতটি পুকুর আছে এই কতটি পুকুরে খুব উন্নত মাছের চাষ হতো। চুয়াডাঙ্গায় শীতের আগেই লেপ তোশকের বাজার জমে উঠেছে। শীত জেকে বসার আগে কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ পুরনো লেপ নতুন করে বানাচ্ছেন, কেউ নতুন লেপ তোশক কিনছেন। কারিগররা বলছেন তুলা, জুট ও কাপড়ের দাম বাড়ায় লেপ তোশক তৈরিতে অতিরিক্ত 50 থেকে 200 টাকা দিতে হচ্ছে ক্রেতাদের। চুয়াডাঙ্গা শহরের লেপ তোশক কারিগর শরীফুল ইসলাম বলেন, প্রতিদিন 4 থেকে 5টি লেপ এবং 3টি তোশক তৈরি করি। দাম বেড়ে যাওয়ায় মজুরিও বাড়াতে হচ্ছে। আলমডাঙ্গার বেডিং হাউসের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এবার বেচাকেনা তুলনামূলকভাবে কম। শীতের আমেজ পুরোপুরি আসেনি। কারিগর মোহাম্মদ ওয়াসিম জানান, জাজিমের মজুরি 300 টাকা, সিঙ্গেল তোশক 60 টাকা, ডাবল তোশক 120 এবং লেপ 200 থেকে 300 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজার মনিটরিং করা হবে যেন মূল্য বৃদ্ধি বা প্রতারণা না করা হয়। গতবারের তুলনায় আমরা গতবারে ডিসেম্বরের শেষে বেচাকিনা করছি, তো এবার আলহামদুলিল্লাহ এখন থেকে বেচাকিনা ভালো। আমরা অনেক লেপের অর্ডার পাচ্ছি, অনেক তোশক, জাজিম, কম্পোটার, বিভিন্ন রকমের জিনিসের অর্ডার পাচ্ছি এখন থেকে। গত বছর তুলনায় হচ্ছে 4 টাকা 5 টাকা কেজি তুলার দাম বৃদ্ধি হয়েছে। ছোবরার দাম ছিল গত বছরে আপনার ধরেন 30 টাকা 32 টাকা, হ্যাঁ 28 টাকা 25 টাকা, সে তো ছোবরা এখন চলে গেছে আপনার 50 টাকার কোটায়। আর তুলার দাম মনে করেন 4 টাকা 5 টাকা বৃদ্ধি। গত বছরে যে তুলার দাম ছিল আপনার 22 টাকা, সে তুলা এখন কিনা লাগছে 26 টাকা এরকম। গতবার তুলনায় মনে করেন একটা জাজিমের উপরে 150 টাকা 200 টাকা বৃদ্ধি হয়েছে। বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে মোংলার পশুর নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এই র্যালি হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার যৌথভাবে এই নৌ র্যালির আয়োজন করে। বক্তারা বলেন, বর্তমানে যে হারে ফসিল গ্যাস উত্তোলন করা হচ্ছে তাতে বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে। গ্লোবাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে। জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসেবে ফসিল গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে G20 ও COP30 সম্মেলনের সিদ্ধান্তে তা অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন করলাম। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়ায় নানান দেশে এই বৈশ্বিক কর্মসূচিটি পালন হচ্ছে। যেহেতু উন্নত বিশ্বের বাইরে 85% জ্বালানি চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তো এই জ্বালানি চাহিদা আমরা মনে করি যে কয়লা তেলের বিকল্প হিসেবে কখনো ফসিল গ্যাস হতে পারে না, সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করতে হবে। আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের কথা বলতে চাই। আমরা মনে করছি যে এই যে গ্যাসের সম্প্রসারণ, এটা জলবায়ু যে লক্ষ্য অর্জন, সেই লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে। কাজেই জলবায়ুর লক্ষ্য অর্জন, প্যারিস চুক্তির বাস্তবায়ন এবং সবুজ পৃথিবী গড়তে, একটি টেকসই সবুজ পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি পরিহার করতে হবে। সেক্ষেত্রে ফসিল গ্যাসের সম্প্রসারণ বন্ধ করতে হবে। আমরা তাই এই ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আজকের এই নৌবহর কর্মসূচি পালন করলাম। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়লার দুর্গন্ধে ক্লাস বন্ধের ঝুঁকিতে শরীয়তপুরের স্কুল, দ্রুত সমাধানের আশা পৌর প্রশাসকের। ময়মনসিংহে লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 3 মাসে ভারত থেকে এসেছে 13,500 মেট্রিক টন চাল। কিশোরগঞ্জে ধানের কুড়া ভর্তি ট্রাক থেকে 240 বস্তা ভারতীয় জিরা জব্দ।
পাবনার মৎস্য প্রজনন কেন্দ্র এখন গরুর খামার আর মাদক আখড়া পুনরায় চালুর দাবি। এবং চুয়াডাঙ্গায় শীতের আমেজ, লেপ তোষক বিক্রির ধুম, মূল্য বৃদ্ধি বা প্রতারণা কমাতে করা হবে বাজার মনিটরিং। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।